তাহলে চলো আমরা শুরু করি হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, এই চ্যাপ্টারটা। হুম এই চ্যাপ্টারের যে ইন্ট্রোডাকশনটা আছে, ইন্ট্রোডাকশনটা ঠিক এরকম যে ধরে নাও আহ, তোমার ডাইজেস্টিভ সিস্টেমে ফুড ডাইজেস্ট হচ্ছে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমে মনে করো ফুড, স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্টেড ফুড থাকে, কি না? এই ফুড গুলো চলে যাচ্ছে আমাদের সেলে। আমাদের সেলের মধ্যে এই ফুড গুলো চলে যাচ্ছে। তারপরে আমরা লাংস দিয়ে অক্সিজেন নিচ্ছি। লাংস দিয়ে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটাও চলে যাচ্ছে সেলে। তারপরে এই ফুডটা অক্সিজেন দিয়ে ব্রেক হচ্ছে, রেসপিরেশন হয়ে কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, তারপরে ওয়াটার আর এনার্জি তৈরি হচ্ছে, কি না? সেই কার্বন ডাই অক্সাইডটা আবার চলে যাচ্ছে লাংসে। কার্বন ডাই অক্সাইড আবার চলে যাচ্ছে লাংসে। এছাড়া সেলের মধ্যে অনেক ওয়েস্ট প্রোডাক্টও তৈরি হয়, ইউরিয়া হেন তেন এগুলো তৈরি হয়। এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো চলে যাচ্ছে আমাদের কিডনিতে। এটা হচ্ছে আমাদের কিডনি। কিডনি দিয়ে ইউরিন দিয়ে বেরোয় যাচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট গুলো। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে আহ, এই ডাইজেস্টেড ফুডকে, এই যে ফুডকে তোমার সেল অবধি কে নিয়ে গেল? কে নিয়ে গেল বলো? ব্লাড। তারপরে লাংস থেকে অক্সিজেনকে সেল অবধি কে নিয়ে গেল? ব্লাড। সেল থেকে কার্বন ডাই অক্সাইডকে লাংসে কে নিয়ে গেল? ব্লাড, কি না? তারপরে সেল থেকে ওয়েস্ট প্রোডাক্টকে কিডনি থেকে নিয়ে গেল? ব্লাড। ইয়েস অর নো? তাহলে এইভাবে সার্কুলেশন হচ্ছে। ব্লাড হচ্ছে এখানে, ব্লাডকে তুমি একটা ক্যারিয়ারের মতো ভাবো, ট্রাক ভাবো। ব্লাড হচ্ছে ট্রাক, যে ব্লাড জিনিসপত্রকে এদিক থেকে ওখানে, ওখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ঠিক আছে? এবার ব্লাড কিসের মধ্যে দিয়ে যায়? ব্লাড কিসের মধ্যে দিয়ে যায়? ব্লাড নিশ্চয়ই এরকম তোমার ব্লাডের যাওয়া আসার একটা রুট আছে, কি না? বলো, ব্লাড কিসের মধ্যে দিয়ে যায়? ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যায়। তাহলে ব্লাড ভেসেল গুলোকে ভাবো হচ্ছে তুমি হাইওয়ে। হাইওয়ে, তার মধ্যে দিয়ে ট্রাক গুলো যাচ্ছে, যা মালপত্র নিয়ে যাচ্ছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ফুড, ওয়েস্ট প্রোডাক্ট যা নিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্লাড যে যাচ্ছে, ব্লাড, এই ট্রাকের ইঞ্জিনটাকে, ট্রাকের ইঞ্জিনটাকে হার্ট। ট্রাকের ইঞ্জিন হচ্ছে হার্ট। বুঝতে পারলা? এই হার্টই ব্লাডকে, এই ব্লাডকে পাম্প করে করে ব্লাডকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে, এই হার্ট। কথাটা বুঝলাম? তাহলে এটাই হচ্ছে আমাদের, তাহলে আমাদের বডি ফ্লুইডস চ্যাপ্টারটার নাম কি? বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। তাহলে বডি ফ্লুইডস এর মধ্যে আমরা মেইনলি পড়বো হচ্ছে ব্লাড। বডি ফ্লুইডস এর মধ্যে আমরা মেইনলি পড়বো হচ্ছে ব্লাড, কিন্তু ব্লাড ছাড়া আরো দুটো বডি ফ্লুইড পড়বো। একটা হচ্ছে টিস্যু ফ্লুইড, আর একটা পড়বো হচ্ছে লিম্ফ। এগুলো আমরা পড়বো হচ্ছে বডি ফ্লুইডস এর আন্ডারে। আর সার্কুলেশন, বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন, সার্কুলেশনের আন্ডারে আমরা পড়বো হার্ট, তারপরে পড়বো হচ্ছে ব্লাড ভেসেলস, এগুলো পড়বো। ব্লাড ভেসেলস মানে, ব্লাড ভেসেলস মানে কি কি হয় বলো? আর্টারি, ভেইন আর ক্যাপিলারি, এগুলো আমরা পড়বো। তারপরে আমরা হার্টের স্ট্রাকচার পড়বো, হার্টের মেকানিজম পড়বো। এক্সট্রা কি কি আছে? এক্সট্রা আছে ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপ, এটা আছে এক্সট্রা। আর আছে ব্লাড ক্লটিং, ব্লাড কোথাও কেটে গেলে ব্লাড যে জমে যায়, এই দুটো এক্সট্রা আছে। কি বুঝতে পারলা চ্যাপ্টারে কি আছে? বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। প্ল্যান্টের ক্ষেত্রে এটা অন্যরকম, প্ল্যান্টের তো ব্লাড নেই, প্ল্যান্টের কি আছে? প্ল্যান্টের ওয়াটারই সব করে। প্ল্যান্টের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম আছে, কি না? প্ল্যান্টের তো আর্টারি ভেইন ক্যাপিলারি নাই, ওদের আছে জাইলেম ফ্লোয়েম, আর ব্লাডের জায়গায় আছে ওয়াটার। কিন্তু যদি সিম্পল অর্গানিজমদের কথা ভাবো, স্পঞ্জ বা একটা স্টারফিশ, সিম্পল অর্গানিজম,
যেমন স্পঞ্জ বা সিলেন্টারেট, এদের তো ব্লাড থাকে না। এদের ব্লাডের কাজটা কে করে বলো তো? ওয়াটার। এরা বাইরের থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করে সেই ওয়াটারের মধ্যে যা যা তোমার ফুড আছে, অক্সিজেন আছে, সেগুলো কোথায় কোথায় চলে যায়? বডি ক্যাভিটিতে চলে যায়। বডি ক্যাভিটি থেকে প্রত্যেকটা সেলের মধ্যে চলে যায়। সেলে গিয়ে ওগুলো এক্সচেঞ্জ হয়ে যায়। সেলে গিয়ে ওগুলো কি হয়ে যায়? এক্সচেঞ্জ হয়ে যায়। আর সেলের মধ্যে যা যা খারাপ ওয়েস্ট মেটেরিয়াল, কার্বন ডাই অক্সাইড, ওগুলো ওয়াটারে চলে আসে, তারপরে ওগুলো বের করে দেয়। স্পঞ্জের এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, এগুলো পড়ানো হয়েছিল। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে স্পঞ্জের মধ্যে ছিল, স্পঞ্জের মধ্যে আমি তোমাদেরকে পড়েছিলাম ওয়াটার ভাস্কিউলার সিস্টেম। দেখো পুরোনো ভিডিওগুলো, ওয়াটার ভাস্কিউলার সিস্টেম। আর সিলেন্টারেটস এর ক্ষেত্রে আমি পড়িয়েছিলাম ওয়াটার ক্যানাল সিস্টেম। সিলেন্টারেটের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম ওয়াটার ক্যানাল সিস্টেম। এগুলো একটু পুরোনো ভিডিওগুলো দেখবে বা পুরোনো তোমার আগের চ্যাপ্টার গুলো একটু দেখবে, তাহলেই হবে। তো সিম্পল অর্গানিজমদের তো হয়ে গেল, কিন্তু যারা কমপ্লেক্স অর্গানিজম, যেমন মনে করো হিউম্যান, আমাদের আছে কি বলতো? ব্লাড, হ্যাঁ কি না? আমাদের বডি ফ্লুইড হচ্ছে ব্লাড। আরো একটা বডি ফ্লুইড হয় যেটা নাম হচ্ছে লিম্ফ। এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো এবার চলে আসি ব্লাড। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে ব্লাড। ব্লাড কি হয়? আমরা সবাই জানি যে ব্লাড হচ্ছে একটা স্পেশাল কানেকটিভ টিস্যু। বলো স্পেশাল মানে কোন কানেকটিভ টিস্যু বলো? ব্লাড কোন কানেকটিভ টিস্যু? ফ্লুইড কানেকটিভ টিস্যু, হ্যাঁ কি না? যার মধ্যে একটা ফ্লুইড ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সটার নাম কি? প্লাজমা। আর ওর মধ্যে ফর্মড এলিমেন্টস থাকে। ফর্মড এলিমেন্টস মানে সেলস। রেড কালারের সেল আরবিসি, হোয়াইট কালারের সেল ডব্লিউবিসি, আর প্লেটলেটস, হ্যাঁ কি না? তাহলে একটা একটা করে ব্লাডের এই কম্পোনেন্ট গুলোতে আমরা আসি। প্রথমে আমরা প্লাজমা দেখে নিই, প্লাজমা। তারপরে আমরা সেল গুলো দেখবো। তাহলে ব্লাডের কম্পোনেন্ট গুলো বোঝার জন্য একটা বেশ সুন্দর ফ্লো চার্ট আছে। এই ফ্লো চার্টটা দেখো। এই ফ্লো চার্টটাতে ব্লাডের কম্পোনেন্টস গুলোকে খুব সুন্দর করে করা আছে, এক্সপ্লেন করা আছে বা বলা আছে। গোড়া এইটা তোমাদেরকে ওরকম ভাবে মনে রাখতে হবে না, বইতে যেটুকুনি আছে ওটুকুনি পড়লেই হবে, কিন্তু এটা দেখা দরকার। এটা বেশ সুন্দর করে স্ট্রাকচার বইতে দেওয়া আছে। তাহলে ব্লাডের মধ্যে যে ফ্লুইড পার্টটা, ওটা তো হয়ে গেল প্লাজমা। কত পার্সেন্ট লেখা আছে পাশে? 55%। আর ব্লাডের ফর্মড এলিমেন্টস মানে কি? ব্লাডের সেলস অর কর্পাসেলস কত পার্সেন্ট হবে তাহলে? 45%। 55 প্লাস 45 টোটাল 100% হলো। কিন্তু প্লাজমার মধ্যে কি কি আছে? প্লাজমার মধ্যে আছে ওয়াটার, কিছু সলিড জিনিস, কিছু গ্যাসিয়াস জিনিস। ওয়াটার কত আছে? 90 থেকে 92%। মানে 55 এর 90% কত হচ্ছে? মোটামুটি 45% হচ্ছে ওয়াটার। ব্লাডের 45%ই ওয়াটার। গ্যাস আছে কি কি? আমরা জানি গ্যাস হয় কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ কি না? প্লাজমার মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ডিসলভড স্টেটে যে ক্যারি হয়, এটা আমি আগের চ্যাপ্টারে পড়িয়েছি, মনে আছে? প্লাজমার মধ্যে আরবিসিও ক্যারি করে। আরবিসিও অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করে, কিন্তু তোমাদেরকে আমি ডিসলভ স্টেটেও কত পার্সেন্ট ক্যারি হয় ওটা কিন্তু আমি বলেছিলাম। আর কার্বন ডাই অক্সাইড প্লাজমার মধ্যে। এবার সলিড জিনিস কি কি থাকে? সলিড, এবার সলিডকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, অর্গানিক আর ইনঅর্গানিক। ইনঅর্গানিক গুলো কি কি? এই যে ধরে নাও বিভিন্ন রকমের সল্ট অর আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ, বাইকার্বনেট আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে যেগুলো কার্বন দিয়ে তৈরি না। আর অর্গানিক মানে কি? যেগুলো কার্বন দিয়ে তৈরি, হ্যাঁ কি না? তো অর্গানিককে আবার তোমার তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে। অর্গানিককে আবার তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে। অর্গানিককে তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে। তিনটা পার্ট, সরি, চারটা পার্টে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনিয়াস সাবস্ট্যান্স মানে এনপিএন, মানে প্রোটিন না কিন্তু নাইট্রোজেন থাকে। নন প্রোটিন অর্গানিক সাবস্ট্যান্স মানে প্রোটিন না কিন্তু কার্বন থাকে। আর আদার্স, এই চারটা জিনিসে ডিভাইড করা হয়েছে। এমন কিন্তু কোনো কিন্তু আমি কি বলতো রকেট সায়েন্স বলছি না, তাই মন দিয়ে শুনবা।
প্রোটিনের মধ্যে কি কি থাকে, এই যে যেমন দেখো প্লাজমার মধ্যে অনেক প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো এগুলো সবগুলো কিন্তু এনসিইআরটি তে লেখা আছে, এগুলোর কাজও লেখা আছে। অ্যালবুমিনের কাজ অসমোটিক প্রেসারকে কন্ট্রোল করা, গ্লোবিউলিনের কাজ জার্মসের এগেইনস্টে ফাইট করা, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিনের কাজ হচ্ছে তোমার ব্লাড ক্লটিং এ হেল্প করা। বুঝতে পারলা? আরবিসির মধ্যে আর হিমোগ্লোবিনও আর একটা প্রোটিন আছে, কিন্তু হিমোগ্লোবিনটা আরবিসির মধ্যে থাকে, তাই এটাকে বাদ দাও। নাইট্রোজেনিয়াস নন প্রোটিন নাইট্রোজেনিয়াস, যেমন ইউরিয়া থাকে প্লাজমার মধ্যে, ইউরিয়া থাকে, তারপরে হচ্ছে প্লাজমার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো থাকে। কিন্তু নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্স কি কি থাকে, কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ থাকে, লিপিড মানে ফ্যাট থাকে, এছাড়া অনেক রকমের অর্গানিক অ্যাসিডও থাকে প্লাজমার মধ্যে। আদার কি কি জিনিস থাকে, হরমোন থাকে, অনেক রকমের এনজাইম থাকে, অনেক ভিটামিন থাকে, পিগমেন্টস থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, এরকম অনেক পিগমেন্টসও থাকে প্লাজমার মধ্যে। তাহলে এগুলো সব হয়ে গেল প্লাজমার জিনিস, এগুলো সব প্লাজমার জিনিস হয়ে গেল। কিন্তু সেল কি কি থাকে বলো? সেল থাকে হচ্ছে রেড কালারের সেল আরবিসি, যেটার আর একটা নাম এরিথ্রোসাইট, হোয়াইট কালারের সেল ডব্লিউবিসি, যেটার আর একটা নাম লিউকোসাইট, আর প্লেটলেট, যেটার আর একটা নাম থ্রম্বোসাইট। ঠিক আছে? আরবিসির কাজ তো জানোই, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করা, ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে। ডব্লিউবিসি প্লেটলেটের কাজও তোমরা জানো, বলো প্লেটলেটের কাজ কি বলো তাড়াতাড়ি, প্লেটলেটের কাজ বলো। ব্লাড ক্লটিং এ হেল্প করা। আর ডব্লিউবিসি এখানে দুই রকমের দেওয়া আছে, একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট। স্যার গ্র্যানিউলোসাইট মানে কি? গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে যেই ডব্লিউবিসি গুলোর মধ্যে গ্র্যানিউলস থাকে, গ্র্যানিউলস ছোট ছোট দানা থাকে। যেমন দেখো এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল, দেখো এগুলোর মধ্যে ছোট ছোট দানা আছে, ছোট ছোট গ্র্যানিউলস আছে, বুঝতে পারছো? যার মধ্যে ছোট ছোট এরকম গ্র্যানিউলস থাকে সেগুলো হচ্ছে গ্র্যানিউলোসাইট। এই যে বেসোফিলের মধ্যেও দেখো ছোট ছোট দেখো গ্র্যানিউলস আছে, যদি গ্র্যানিউলস থাকে তাহলে গ্র্যানিউলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি কি পড়বে? অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়বে মনোসাইট, এই দেখো মনোসাইটের মধ্যে কোনো গ্র্যানিউলস নেই। লিম্ফোসাইট পড়ে যাবে ওর মধ্যে, ম্যাক্রোফাজ পড়ে যাবে, এগুলোর মধ্যে সেরকম কোনো গ্র্যানিউলস নেই। আর আরবিসি আর প্লেটলেট দেখতে এরকম হয়, বইয়ের মধ্যেও ছবি আছে কিন্তু। তাহলে গ্র্যানিউলোসাইটের মধ্যে কে কে পড়লো বলো? গ্র্যানিউলোসাইটের মধ্যে কে কে পড়লো? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, যাদের মধ্যে গ্র্যানিউলস আছে। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি কি বললো? লিম্ফোসাইট আর মনোসাইট। ম্যাক্রোফাজও পড়ে যাবে, ম্যাক্রোফাজ যদিও মনোসাইট থেকেই তৈরি হয়। ঠিক আছে? মন দিয়ে শুনছো কথাগুলো? আচ্ছা এবার চলে আসো, তাহলে এগুলো হয়ে গেল ব্লাডের কম্পোনেন্টস। এগুলো দেখো, এগুলো হয়ে গেল ব্লাডের কম্পোনেন্টস। প্রথমে চলে আসো প্লাজমার মধ্যে কি কি থাকে একবার দেখিয়ে দিই। আমি যা যা বললাম তা দেখো কি কি লেখা আছে। প্লাজমা হচ্ছে একটা স্ট্র কালারের মানে হচ্ছে তুমি যদি ব্লাডের থেকে আরবিসি কে সরিয়ে দাও, শুধু যেটা প্লাজমা পড়ে থাকবে ওটার কালার একটু ইয়েলোইশ। স্ট্র কালার মানে ইয়েলোইশ। ভিসকাস ফ্লুইড, ভিসকাস মানে হচ্ছে একটু মানে দানা দানা ঘন টাইপের ভিসকাস ফ্লুইড। ব্লাডের কত পার্সেন্ট প্লাজমা? 55% প্লাজমা। আর প্লাজমার কত পার্সেন্ট ওয়াটার? 90 থেকে 92% ওয়াটার। ঠিক আছে? আর প্রোটিন কত পার্সেন্ট? প্রোটিন হচ্ছে 6 থেকে 8%। হলো? কি কি প্রোটিন থাকে? ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এরকম প্রোটিন থাকে। আমি কিন্তু সবগুলো প্রোটিনের নামগুলো ওখানে দেখালাম, এক্সট্রাও দেখালাম, রেকর্ডিং থেকে পড়ে দেখবে। এবার দেখো এই তিনটা প্রোটিনের কাজ কি কি দেখে নাও। ফাইব্রিনোজেনের কাজ হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করা। ফাইব্রিনোজেনের কাজ কি? ক্লটিং অর কোয়াগুলেশন অফ ব্লাড। গ্লোবিউলিনের কাজ হচ্ছে ডিফেন্স মেকানিজম, মানে কি জার্মস কে কিল করা। ঠিক আছে? আর অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিনের কাজ হচ্ছে অসমোটিক ব্যালেন্স কে মেনটেন করা, মানে ব্লাডের মধ্যে ওয়াটার আর আর লবণ মানে সল্টের ব্যালেন্স কে মেনটেন করা হচ্ছে এই অ্যালবুমিনের কাজ। বুঝতে পারলা? আর তারপরে প্লাজমার মধ্যে আরো কি কি থাকে? মিনারেলস। মিনারেলস মানে ইনঅর্গানিক। মিনারেলস মানে কি বললাম? সবাই রিপ্লাই দিলে না কেন?
মিনারেলস মানে কি বললাম? ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরিন। কিন্তু এগুলো কিন্তু আয়ন ফর্মে থাকে, এরকম ভাবে ভেবো না কিন্তু। আয়ন ফর্মে থাকে কিন্তু কম। জিনিসটাকে এইভাবে ভাবো, Na+Cl- কি হয়ে গেল? NaCl, লবণ। বুঝতে পারলা? Ca+, Ca2+, তাহলে কি হয়ে গেল? ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, হ্যাঁ কি না? বা মনে করো Ca আর HCO3, তাহলে হয়ে গেল কি ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, CaHCO3 2। কি বুঝতে পারলা? এই ফর্মে থাকে, লবণ ফর্মে থাকে, সল্ট। তাই এগুলো হয়ে গেল মিনারেলস, যেগুলো ইনঅর্গানিক। কিন্তু এছাড়াও তো অর্গানিক জিনিসও থাকে। অর্গানিক জিনিস কি কি থাকে? গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, লিপিড থাকে। এগুলো কিন্তু প্লাজমার মধ্যে থাকে। এছাড়া প্লাজমার মধ্যে কি থাকে বলতো? ব্লাড ক্লটিং করার ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 12 পর্যন্ত হয়। ব্লাড ক্লটিং এ আমি বুঝাবো। ফ্যাক্টর 1 থেকে ফ্যাক্টর 12 পর্যন্ত আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে, দেখো। ফর কোয়াগুলেশন অর ক্লটিং অফ ব্লাড আর অলসো প্রেজেন্ট ইন প্লাজমা। কিন্তু ওগুলো থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে, যখন কোথাও কেটে যায় তখনই এই জিনিস ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এগুলো থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে, যখন কোথাও কেটে যায় তখন এগুলো অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারলা? আর প্লাজমার মধ্যে থেকে যদি তুমি এই ফ্যাক্টর গুলোকে সরিয়ে দাও, তাহলে ওটাকে বলে সিরাম। কি বললাম? প্লাজমার থেকে যদি তুমি এই ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর গুলোকে সরিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে কি বলে? সিরাম। সিরাম কি জিনিসটাকে এইভাবে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স তোমরা সবাই করেছো। ধরে নাও তোমার কোথাও কেটে গেল, ঠিক ভাবো এটা কোথাও কেটে গেল, এখান দিয়ে মনে করো ব্লাড বেরোচ্ছে, এখান দিয়ে মনে করো ব্লাড বেরোচ্ছে, কিছুক্ষণ পরে ব্লাডটা ক্লট হয়ে গেল, এখন আর ব্লাড বেরোচ্ছে না, হলো। এবার দেখবা এই জায়গাটা হিল হয়ে যাওয়ার পরে, এই জায়গাটা মনে করো একটু মানে কেটে গেছিল, হিল হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা মানে ওয়াটারের মতো সাদা একটা মানে লিকুইডের মতো জিনিস বেরোয়, হ্যাঁ কি না? কাটা জায়গাটা থেকে, ওটা হচ্ছে সিরাম। ওটা কি? প্লাজমার যে জিনিস ফ্যাক্টর গুলো তো এখানে ব্লাড ক্লটিং এ ইনভলভ হয়ে গেছিল, তো ফ্যাক্টর গুলো বাদ দিয়ে যখন যেটা বেরোচ্ছে ওটা হচ্ছে সিরাম। বুঝলা জিনিসটা? আচ্ছা, তাহলে প্লাজমা হয়ে গেল। এবার চলে আসো ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস মানে মানে ব্লাডের মধ্যে কি কি সেলস আছে, কি কি সেলস আছে, আর কি কি কর্পাসলস আছে। কি কি কর্পাসলস আছে? কি কি কর্পাসলস আছে? এরিথ্রোসাইট और आरबीसी और रेड ब्लड কর্পাসল, লিউকোসাইট और डब्ल्यूबीसी और व्हाइट ब्लड কর্পাসল, আর প্লেটলেট और থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট और প্লেটলেট টোটাল থাকে, এগুলো সব মিলে হয় 45%। তাহলে প্লাজমা 55, ফর্মড এলিমেন্ট 45, টোটাল 100%। হলো? তো প্রথমে চলে আসো এরিথ্রোসাইট মানে আরবিসি। আরবিসি কত থাকে? আরবিসি সব থেকে বেশি থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট। মোস্ট অ্যাবান্ডেন্ট থাকে হচ্ছে আরবিসি ব্লাডের মধ্যে। কত থাকে? mm⁻³ মানে কি? মিলিমিটার কিউব। 1 মিলিমিটার ব্লাডের মধ্যে 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন আরবিসি থাকে। 1 মিলিমিটার কিউব, মনে করো আহ লেন্থ 1 মিলিমিটার, ব্রেথ 1 মিলিমিটার, হাইট 1 মিলিমিটার, বুঝলা? এরকম একটা 1 মিলিমিটার কিউবের একটা বক্স আছে। এত বড় তো 1 মিলিমিটার হয় না, তোমরা জানো মিলিমিটার কত ছোট হয়, হ্যাঁ কি না? তো এই বক্সের মধ্যে যতটা ব্লাড থাকবে, তার মধ্যে 5.5 মিলিয়ন, 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়নটা এতগুলো আরবিসি থাকবে। তাহলে মিলিমিটার কিউব কি ভলিউম, দেখি না? 1 লেন্থ, 1 ব্রেথ, 1 হাইট, 1 × 1 × 1, তাহলে 1ই হবে। আর মিলিমিটার ইন্টু মিলিমিটার ইন্টু মিলিমিটার, তাহলে কি হবে? মিলিমিটার কিউব। এবার তুমি যদি এটাকে পার করে দাও, পার মানে পার মিলিমিটার কিউব, তাহলে কত হয়? 5 থেকে 5.5 মিলিয়ন, হ্যাঁ কি না? এবার 5 থেকে 5.5 পার মিলিয়ন, পার মিলিমিটার কিউবকে তুমি মিলিমিটার টু দি পাওয়ার -3ও লিখতে পারো, একই ব্যাপার। বুঝতে পারলা জিনিসটা? তো মিলিমিটার টু দি পাওয়ার -3 মানেই পার মিলিমিটার কিউব ব্লাড। এবার এই আরবিসি তৈরি কোথায় হয়? আরবিসি তৈরি হয় রেড বোন ম্যারোর মধ্যে, ইন অ্যাডাল্টস, বড়দের। আমাদের বাচ্চাদের না, বাচ্চা বলতে এমব্রায়োনিক স্টেজে
রেড বোন ম্যারোতে তৈরি হয় না, এমব্রায়োনিক স্টেজে লিভারে তৈরি হয়। যখন হাড্ডি গুড্ডি তৈরি হয়নি, বাচ্চাটা মায়ের পেটে আছে, তখন ওর ব্লাড কোথায় তৈরি হয়? লিভারে। কিন্তু বড় বাচ্চাটা বড় হয়ে গেল মায়ের পেটে, বা তখন কিন্তু রেড বোন ম্যারোতে তৈরি হয়। তো রেড বোন ম্যারো কি? তো মনে করো আমাদের যে লং বোন গুলো আছে, যেমন থাই বোন, ফিমার, ফিমারের হাড্ডির ভিতরে একটা ফ্লুইড থাকে, বুঝলা? ফিমারের হাড্ডির ভিতরে একটা ফ্লুইড থাকে। মাটন যখন খাও তখন মাংসটা খাওয়ার পরে হাড্ডির ভিতরে একটা যে ফ্লুইড থাকে, অনেক সময় আমরা ওটা খাই, নাকি না? এইটা, হ্যাঁ, ওই এইখানে এটার মধ্যে এক ধরনের সেল থাকে যেটা নাম হচ্ছে স্টেম সেল। কি নাম বললাম? রেড বোন ম্যারোর মধ্যে একটা সেল থাকে যেটার নাম স্টেম সেল। এই স্টেম সেল থেকে আরবিসি তৈরি হয়। আরবিসিও তৈরি হয়, ডব্লিউবিসিও তৈরি হয়। ডব্লিউবিসি তৈরি হয় কেন স্যার? কারণ স্টেম সেলের একটা এবিলিটি আছে যেটাকে বলে প্লুরিপোটেন্সি। যেটাকে বলে প্লুরিপোটেন্সি। স্যার প্লুরিপোটেন্সি মানে কি? একটা সেলের অন্য অনেক রকমের সেলে কনভার্ট হওয়ার এবিলিটিকে প্লুরিপোটেন্সি বলে। আর যে কোনো সেলে কনভার্ট হওয়ার এবিলিটিকে কি বলে বলো তো? টোটিপোটেন্সি। যেমন জাইগোট অর প্ল্যান্টের এপিকাল মেরিস্টেম, মনে আছে? এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু, যার মধ্যে টোটিপোটেন্সি আছে। তাহলে যাই হোক, এনিওয়ে, তো এই স্টেম সেল থেকে যে আরবিসি ডব্লিউবিসি এগুলো তৈরি হয়। আচ্ছা, এবার মন দিয়ে কথাটা শুনবা, এদিকে দেখো। ম্যামালের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেই জন্য চ্যাপ্টা হয়। জানো তো আরবিসি, যে আমাদের আরবিসি যে এরকম দেখতে হয়, হ্যাঁ কি না? এই দুই দিক থেকে চ্যাপ্টাকে কি বলে? বাই কনকেভ। বাই মানে দুই, কনকেভ মানে কি দুই দিক থেকে চ্যাপ্টা। কারণ আমাদের আরবিসি নিউক্লিয়াস থাকে না। কাদের আরবিসিতে বললাম? ম্যামালের আরবিসিতে, ম্যামালস আর বার্ডস এর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, কিন্তু অ্যামফিবিয়া মানে ব্যাঙের আরবিসিতে কিন্তু আবার থাকে, রেপটাইলস এর আরবিসিতে কিন্তু থাকে। ওদেরটা ওভাল হবে, ওদের আরবিসিটা এরকম হবে, হ্যাঁ, ভিতরে নিউক্লিয়াসটা আছে, বুঝলা? এরকম হয়। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার ইয়ের জন্য, মানে আমাদের এক্সামের জন্য। ম্যামালের আরবিসি তে নিউক্লিয়াস থাকে না। আর ম্যামালের আরবিসি তো রেড কালারের হয় কারণ ওর মধ্যে হিমোগ্লোবিন থাকে। এগুলো তো তোমরা জানোই, হ্যাঁ কি না? হিমোগ্লোবিন দেখতে কত হয় দেখো, সরি, হিমোগ্লোবিন দেখতে কেমন হয়? হিমোগ্লোবিন দেখতে এই যে এরকম হয়। হিমোগ্লোবিনের চারটা ইউনিট থাকে, চারটা এরকম ছোট ছোট প্রোটিনের চেন থাকে একটা হিমোগ্লোবিনের মধ্যে, যে চারটা, দুটা আলফা আর দুটা হচ্ছে বিটা, বুঝলা? দুটা আলফা দুটা বিটা, আর একটা হিমোগ্লোবিনের চারটা করে আয়রন, একটা করে আয়রন থাকে। এখানে একটা আয়রন, এখানে একটা আয়রন, এখানে একটা আয়রন, আর এখানে একটা আয়রন, তাই তো? তাহলে আয়রন অক্সিজেনের সাথে বাইন্ড করে। আয়রন যখন অক্সিজেনের সাথে বাইন্ড করে তখন আয়রনের ভ্যালেন্সি 2, তাই না? তাহলে আয়রন যখন অক্সিজেনের সাথে বাইন্ড করবে তখন কি বানাবে? এফইও বানাবে, ইয়েস অর নো? তাহলে একটা আয়রন একটা অক্সিজেন মলিকিউলের সাথে লেগে লেগে যেতে পারে। একটা আয়রন একটা করে অক্সিজেন মলিকিউলের সাথে লেগে যেতে পারে। তাহলে গোটা একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনকে ক্যারি করছে বলো? কয়টা অক্সিজেনকে ক্যারি করছে বলো? চারটা অক্সিজেন মলিকিউলকে ক্যারি করছে। তাহলে স্যার একটা আরবিসি তে কতগুলো হিমোগ্লোবিন থাকে? মোটামুটি 10-12 হাজারটা হিমোগ্লোবিন থাকে একটা আরবিসির মধ্যে, বুঝতে পারলা? তাহলে স্যার আমাদের 100 ml ব্লাডে কত হিমোগ্লোবিন থাকছে? 100 ml ব্লাডে মোটামুটি 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, হয়েছে? আর আর এরা রেসপিরেটরি গ্যাসকে ট্রান্সপোর্ট করে। তোমরা সবাই জানো রেসপিরেটরি গ্যাস মানে এখানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের কথাই বলা হচ্ছে। এবার আরবিসি যেহেতু ওর মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই ও বেশি দিন বাঁচে না, ও 120 দিন বাঁচে। 120 দিন পরে ও স্প্লিন বলে একটা গ্ল্যান্ড হয় আমাদের স্টমাকের উপরে থাকে, স্প্লিনে গিয়ে ওরা ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য স্প্লিনকে আরবিসির গ্রেভিয়ার্ড বলে। স্প্লিনকে কি বলে? আরবিসির গ্রেভিয়ার্ড বলে, আরবিসির কবরখানা। তো স্যার স্প্লিনের মধ্যে আরবিসি যখন ব্রেক হয়ে যায় তখন হিমোগ্লোবিনটার কি হয়? স্প্লিনের মধ্যে আরবিসি যখন ব্রেক হয়ে যায় তখন এই হিমোগ্লোবিনটার কি হয়? কথাটা মন দিয়ে শোনো। হিমোগ্লোবিন দুটা পার্ট দিয়ে তৈরি। আমি যদি আমি যদি এই যে আয়রন গুলোকে এখান থেকে মুছে দিই, ভাবো এগুলোকে মুছে দিলাম, অক্সিজেন গুলোকে মুছে দিলাম, আয়রন গুলোকে মুছে দিলাম, এই যে দেখো, আমি কি বললাম? এই যে যে দুটা আলফা দুটা বিটা, সরি,
দুটা আলফা তো ড্র করাই আছে, দুটা আলফা আর দুটা বিটা। এই যে প্রোটিন পার্টটাকে বলে গ্লোবিন, প্রোটিন পার্টটাকে কি বলে? গ্লোবিন। ওর সাথে কি লেগে থাকে? আয়রন লেগে থাকে, হ্যাঁ কি না? আয়রন দিয়ে যে জিনিসটা ওটাকে বলে হিম। আয়রন দিয়ে জিনিসটা ওটাকে কি বলে? হিম। তাহলে হিম প্লাস গ্লোবিন কি হয়ে গেল? হিমোগ্লোবিন। তো গ্লোবিন পার্টটা প্রোটিন, অর্গানিক পার্ট, শুনছো কি? আর হিমটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট, ইনঅর্গানিক পার্ট। তো আমার কথাটা এবার শোনো, যখন আমাদের আরবিসি গুলো স্ক্রিনে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়, তখন এই হিমের থেকে, তার মানে হিমোগ্লোবিন থেকে গ্লোবিন আর হিম আলাদা হয়ে যায়। ঠিক আছে? গ্লোবিন আর হিম আলাদা হয়ে যায়। তো এই গ্লোবিনটা আবার নতুন হিমোগ্লোবিন বানানোর জন্য চলে যায়, কিন্তু হিমটা, হিমটা চলে যায় হচ্ছে তোমার লিভারের মধ্যে। হিমটা কোথায় চলে যায়? লিভারের মধ্যে চলে যায়। লিভারের মধ্যে এই হিমটা দুইটা সল্ট বানায়, দুইটা সল্ট বানায়। সল্ট গুলোর নাম হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিরুবিন আর বিলিভার্ডিন। এই বিলিরুবিন আর বিলিভার্ডিন দিয়ে যে সল্টটা, এটারই নাম হচ্ছে বাইল। মনে পড়লো? বাইল জুস, লিভারের মধ্যে বাইল তৈরি হয়, যেটা ফ্যাটের ইমালসিফিকেশন আর অ্যালকালাইন মিডিয়াম তৈরি করতে হেল্প করে। ওটা অ্যাকচুয়ালি আমাদের আরবিসি থেকেই তৈরি, আরবিসির হিমোগ্লোবিনের থেকেই তৈরি হয়। এই বাইলের কালারটা ইয়েলো, বাইলের কালারটা ইয়েলোইশ কালারের হয়, সেই জন্য তোমার পটির কালারও ইয়েলো হয়। ঠিক আছে? তাহলে এই স্প্লিনের মধ্যে এই ঘটনাটা ঘটছে, যেখানে আরবিসি নষ্ট হয়ে হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিন আলাদা হয়ে যায়। হিম থেকে আবার ইয়ে তৈরি হয়, বাইল তৈরি হয়। তো এবার চলে আসা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইটের আর একটা নাম কি? হোয়াইট ব্লাড সেলস অর হোয়াইট ব্লাড কর্পাসেলস। এদের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, কিন্তু নিউক্লিয়াস থাকে। আনলাইক আরবিসি, এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। এই লিউকোসাইট আর হোয়াইট ব্লাড সেলের নাম্বার আরবিসি থেকে অনেক কম। কত? ওই যে MM³ MM⁻³ মানে কি, পার মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে 6000 থেকে 8000টা থাকবে। আর লিউকোসাইট কিন্তু আরবিসির মতো অতদিন বাঁচে না, আরো আরো কম বাঁচে, শর্ট লিভ। ওটা কয়েক মিনিটও হতে পারে, কয়েক ঘন্টাও হতে পারে। বুঝতে পারলা? এত অব্দি ব্র্যাকেট করে দাও। এই লিউকোসাইট দুই রকমের হয়। যাদের মধ্যে গ্র্যানিউলস থাকে তাদেরকে কি বলে বলো তাড়াতাড়ি? গ্র্যানিউলোসাইট। আর যাদের মধ্যে থাকে না তাদেরকে কি বলে? অ্যাগ্রানুলোসাইট। ঠিক তো? তো গ্র্যানিউলোসাইটের মধ্যে কারা কারা পড়ে যায়? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো হয়ে গেল গ্র্যানিউলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কারা কারা পড়ে যায়? লিম্ফোসাইট আর মনোসাইট। হ্যাঁ কি না? নিচের দিকে ছবিগুলো দেখে নাও, নিচের দিকে ছবিগুলো দেখে নাও। এই কার্টুনের মতো ছবি থাকলেও এগুলোই পরীক্ষায় আসবে। আরবিসি দেখতে এরকম, প্লেটলেট এরকম দেখতে। এইবার দেখো নিউট্রোফিলকে কিভাবে চিনবা। নিউট্রোফিলের নিউক্লিয়াসটা প্রথমে দেখো আগে কোনগুলো গ্র্যানিউলোসাইট। দেখো তো, এই তিনটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, এই তিনটা গ্র্যানিউলোসাইট। দেখো তো এদের ভিতরে এরকম ছোট ছোট গ্র্যানিউলস দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ কি না? তাহলে এগুলো সব গ্র্যানিউলোসাইট। আর এইদিকে মনোসাইট আর লিম্ফোসাইট হয়ে গেল তোমার গ্র্যানিউলোসাইট, কারণ ওদের মধ্যে গ্র্যানিউলস থাকে না। এবারে নিউট্রোফিলকে কিভাবে চিনবো যদি পরীক্ষায় দিয়ে দেয় আইডেন্টিফিকেশন? তুমি নিউট্রোফিলের নিউক্লিয়াসটা দেখো, এখানে একটা লোব, এখানে একটা লোব, আর এই জায়গাটায় একটা লোব। ডিফারেন্ট ডিফারেন্ট লোবে ইয়ে ডিভাইডেড আছে। এরকম তিনটা লোব বা চারটা লোব যদি দেখো, লোব মানে কি, ফোলা ফোলা নিউক্লিয়াস এরকম, তাহলে এটা নিউট্রোফিল। ইওসিনোফিলকে কিভাবে চিনবা? যদি হেডফোনের মতো দেখতে নিউক্লিয়াস হয়, যে গেম খেলার যে হেডফোন গুলো হয় কম্পিউটারের ডেস্কটপের, ওই রকম দেখতে যদি নিউক্লিয়াসটা লাগে, তাহলে ওটা ইওসিনোফিল হলো। কিন্তু বেসোফিলের নিউক্লিয়াসটা বইতে অত ভালো করে দেওয়া নাই, কিন্তু বেসোফিলের নিউক্লিয়াস দেখতে এরকম লাগবে দেখো, অনেকটা ইওসিনোফিলের মতনই, কিন্তু অনেক মোটা হবে। এই যে এরকম, এরকম দেখতে লাগবে বেসোফিল। পারবা? আর মনোসাইট দেখবা সেলটা অনেক বড়, ওর মধ্যে কোনো গ্র্যানিউলস নেই, আর নিউক্লিয়াসটাও অনেক বড়, বিশাল বড় নিউক্লিয়াস। লিম্ফোসাইট আবার দুই রকমের হয়, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। সাইজে ছোট টি লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা প্রায় ওর সেলের মতনই, গোটা সেলটাকে কভার করে রেখেছে।
বি লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা দেখো একটু ছোট, সেলের থেকে একটু ছোট, চিনতে পারবে তো? আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে কার মধ্যে গ্র্যানিউলস আছে, কার মধ্যে গ্র্যানিউলস নাই, ওর উপরে বেস করে গ্র্যানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট, গ্র্যানিউলোসাইট নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর অ্যাগ্রানিউলোসাইট হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুই রকমের, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। ঠিক আছে, এইবার কাজের উপরে বেস করে আবার অন্য ক্যাটাগরি হয়। কাজের উপরে বেস করে নিউট্রোফিল আর মনোসাইট একটা ক্যাটাগরিতে পড়ে যাবে, যাকে বলে ফ্যাগোসাইট। কি বলে বললাম? ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কি করে? ফ্যাগোসাইট ওই যে অ্যামিবা মনে আছে তোমাদের? অ্যামিবা যেরকম এই যে ফলস ফিড মানে সিউডোপোডিয়া ফর্ম করে ও যে খাবার খায়, মনে পড়ছে? ওই ঠিক এই প্রসেসটার নাম কি? ফ্যাগো ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস প্রসেসে এরা জার্মসদেরকে কিল করে, নিউট্রোফিল আর মনোসাইট। এরা ফ্যাগোসাইটোসিস প্রসেসের জার্মসকে ইনগালফ করে জার্মসকে মেরে ফেলে, তাই এরা পড়ে যায় ফ্যাগোসাইট ক্যাটাগরিতে। অন দি আদার হ্যান্ড, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে এরা কেমিক্যালি জার্মসদেরকে মারে। কিভাবে মারে? কেমিক্যালি জার্মসদেরকে মারে। এরা একটা কেমিক্যাল তৈরি করে, কেমিক্যালটার নাম বলতে পারবা? অ্যান্টি ইয়েস, অ্যান্টিবডি। কেমিক্যালটার নাম হচ্ছে অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডি দিয়ে ওরা মারে। তাই অ্যান্টিবডি তৈরি করার প্রসেসের নাম হচ্ছে ইমিউন রেসপন্স করা। ইমিউন রেসপন্স করা, অ্যান্টিবডি তৈরি করে জার্মসকে কিল করা, যেটা প্রসেসটার নাম হচ্ছে ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স। তাহলে এরা কিভাবে মারে? ফ্যাগোসাইটোসিস করে মারে, তাই তো? আর এরা কিভাবে মারে? ইমিউন রেসপন্স তৈরি করে, মানে অ্যান্টিবডি তৈরি করে মারে। পারবা? আচ্ছা, বেসোফিল আর ইওসিনোফিলের ফাংশন আমি পরে বলে দিচ্ছি। বেসোফিল আলাদা ফাংশন হবে, ইওসিনোফিল আলাদা ফাংশন হবে, প্লেটলেট আলাদা ফাংশন হবে, আরবিসি তো হয়েই গেছে। তাহলে পাঁচটা বক্স করলাম, ছটা বক্স করলাম, দেখো ছটা বক্স করলাম। আরবিসির আলাদা ফাংশন, প্লেটলেট আলাদা ফাংশন, ইওসিনোফিল আলাদা ফাংশন, বেসোফিল আলাদা ফাংশন, নিউট্রোফিল মনোসাইট মিলে একটা ফাংশন, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট মিলে একটা ফাংশন। বুঝলা? কাজের ক্যাটাগরিটা বোঝো কিন্তু। স্ট্রাকচারের দিক থেকে তো হয়ে গেল গ্র্যানিউলোসাইট অ্যাগ্রানুলোসাইট। তাহলে এবার দেখিনি, এই ইনফরমেশন গুলোই এখন বই থেকে দেখতে হবে। নিউট্রোফিল মানে যতগুলো ডব্লিউবিসি আছে, নিউট্রোফিল সব থেকে বেশি থাকে, 60 থেকে 65% অফ টোটাল ডব্লিউবিসি। আর বেসোফিল সব থেকে কম থাকে, 0.5 থেকে 1%। কোনটা সব থেকে বেশি থাকে, কোনটা সব থেকে কম থাকে মনে রেখো। বেসোফিল যদি কারোর ব্লাডে বেশি পাওয়া যায়, তাহলে মনে ভাবতে হবে তার ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। আমি কলেজে থাকতে ব্লাডের যতগুলো আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম, আমাদেরকে এগুলো খুঁজে খুঁজে কাউন্ট করে কোনটা কত পার্সেন্ট বের করতে হতো। আমরা বেসোফিল কোনোদিনও পাইনি, 2 বছরে প্র্যাকটিক্যালে কোনোদিনও পাইনি। একবার একটা মানে স্টুডেন্টের ব্লাডে একটা বেসোফিল পাওয়া গেছে। বেসোফিল এত দেখাই যায় না, রেয়ার। তা এখনো 0.5 থেকে 1% মাত্র। হলো? আচ্ছা, এবার আমি কাজের বেসিসে কটা ক্যাটাগরি করলাম বলো তো? একটা বললাম না, ফ্যাগোসাইটস। ইয়েস অর নো? কতজনের ব্লাড নেওয়া হয়েছিল? হুম, 2 বছর ধরে কতগুলো আমরা 25 জন ছিলাম একটা ব্যাচে। নিউট্রোফিল নিউট্রোফিল আর মনোসাইট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে বলছিলাম? ফ্যাগোসাইট। ওরা জার্মসকে ফ্যাগোসাইটোসিস করে ডিস্ট্রয় করে। ইয়েস অর নো? আচ্ছা, এবার চলে আসো বেসোফিলের কাজ। এই যে দেখো, বেসোফিল তিনটা জিনিস সিক্রিট করে, হিস্টামিন, সেরোটোনিন আর হেপারিন। শুনছো? আমি কিন্তু ফট করে জিজ্ঞাসা করবো, না জিজ্ঞাসা করতে পারলে এইদিকে কিন্তু আমি রেকর্ডিং পজ করে গালাবো আগে বললাম। শুনবা মন দিয়ে, কারণ আমি খাটনি করে পড়াচ্ছি এগুলা। এখানে হেপারিনের কাজ হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করা। অ্যান্টি কোয়াগুলেন্ট। কোয়াগুলেন্ট কথাটার মানে কি? ব্লাডকে জমায় দেওয়া বা ব্লাড ক্লটিং করে দেওয়া। তার অ্যান্টি মানে হতে দিবে না। কথাটা বুঝলা? স্যার এটা আবার কেমন জিনিস হলো? মনে করো এটা একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলটার মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে,
এই ব্লাড ভেসেলটার মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। এবার ব্লাড ক্লটিং কখন হয়? কোথাও কেটে গেলে ব্লাড ক্লটিং হয়, কিন্তু কোনো কাটা নেই, কিছু নেই বা কিছু নেই। তখন যদি ব্লাড ক্লট হয়ে যায় তাহলে কি হবে? ব্লাডটা যেতে পারবে? ব্লাডটা যেতে পারবে না। তাহলে কোথাও না কাটা নেই, মানে এমনি ইনট্যাক্ট আছে গোটা বডি, তো ভিতরে যাতে কোথাও ব্লাড ক্লট না হয়ে যায়, অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাঁ, এখন কেটে গেল, কেটে গেলে তখন হেপারিন তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ব্লাড ক্লটিং হবে। কিন্তু যখন কোথাও কাটা নেই, কিছু নেই, তাহলে ব্লাডের ভিতরে যাতে কোথাও ক্লট না হয় সেই জন্য এটা কাজ করে কি হেপারিন। বুঝতে পারলা? কিন্তু যে স্যার মানে কোথাও ব্যথা লাগলে এরকম রক্ত জমে যায় না, ওটা কি হয়? ব্যথা লাগলে ওটা ইন্টারনাল রাপচার হয়েছে, কোথাও ইন্টারনাল ব্লিডিং হয়েছে, তখন ব্লাড ক্লটিং হবে ভিতরে ভিতরে। বুঝতে পারলা? আচ্ছা, এবার চলে আসো হিস্টামিন আর সেরোটোনিন। হিস্টামিন আর সেরোটোনিনের কাজ আমি বলে দিচ্ছি, জিনিসটা ভালো করে শুনবা। হিস্টামিন হচ্ছে ভ্যাসোডায়ালেটর, হিস্টামিন হচ্ছে ভ্যাসোডায়ালেটর, আর সেরোটোনিন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর এই জিনিসটা কি? মনে করো এটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল, এটা মনে করো তোমার ব্লাড ভেসেল। হ্যাঁ, এবার মনে করো কোনো কারণে এখানে একটু আঘাত টাঘাত পেয়েছে, এবার মনে করো হাতের ভিতর দিয়ে যাচ্ছে একটা ব্লাড ভেসেল, এটা কোনো কারণে আঘাত পেয়েছে বা কিছু কোথাও একটু কেটে গেছে বা কি হয়েছে, তো যেই জায়গাটায় আমাদের যেই জায়গাটায় কেটে যায় ওই জায়গায় মনে করো হাতের এই জায়গাটায় মনে করো কিছু একটা, ওই জায়গাটা এরকম ফুলে যায়, হ্যাঁ কি না? হাতের ওই বা যেই জায়গাটা আঘাত পায় ওই জায়গাটা এরকম ফুলে যায়, কেন ফুলে যায়? কারণ ওখানে ব্লাড ভেসেলটা এরকম ফুলে যায়, ওখানে ব্লাড ভেসেলটা এরকম ফুলে যায়, বুঝলা? কেন? কারণ ধরে নাও এখানে কোনো কেটে গেছে বা কিছু হয়েছে, জার্মস যদি ঢুকে যায়, যদি এখানে জার্মস মানে ইনফেকশন যদি হয়, তাহলে ব্লাডের মধ্যে থাকা আর ডব্লিউবিসি গুলো যাতে ওই জার্মসকে যাতে বেশি করে কিল করে দেয়, তার জন্য এই জায়গাটা ফুলে যায়। বুঝতে পারলা? বুঝতে পারলা? তো এখান থেকে এই পজিশনে আসা মানে ফুলে যাওয়াকে ডায়ালেশন বলে। ফুলে যাওয়াকে কি বলে? ডায়ালেশন। আমি সেটারই কথা বলছিলাম। হুম, ফুলে যাওয়াকে বলে ডায়ালেশন। তাহলে ভ্যাসো ডায়ালেশন কে করে? হিস্টামিন। আবার মনে করো ঠিকঠাক হয়ে গেল, সব এখন ঠিকঠাক নর্মাল হয়ে গেল, তখন আবার এইখান থেকে এই পজিশনে চলে আসবে, তখন আবার চুপসে যাবে মানে নর্মাল, তখন ওটাকে বলে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। তখন ওটাকে কি বলে? কনস্ট্রিক্ট হয়ে যাওয়া, কনস্ট্রিক্ট হয়ে যাওয়া। কনস্ট্রিক্ট কে করে? সেরোটোনিন, ভ্যাসো কনস্ট্রিক্টর। বুঝলা? তাহলে এই গোটা ব্যাপারটা কিসের সাথে রিলেটেড? ইনফ্লামেটরি রিয়াকশন, মানে কোথাও কেটে গেল, ফুলে গেল, ইনফ্লামেশন মানে কি? ফুলে যাওয়া। বুঝতে পারলা জিনিসটা? তাই এটা হচ্ছে, আমি খুব বেশি কমপ্লেক্সিটিতে গেলাম না, আমি খুব নর্মাল ছোট ছোট ছবি দিয়েই আমি বুঝালাম। এগুলা অনেক বড় ডিসকাশন, জিনিসগুলা অত বেশি ডিটেলে গেলাম না, এত সহজ না ব্যাপারগুলো। এনিওয়ে, তো আহ এত অব্দি ব্র্যাকেট করে দাও বেসোফিলের কাজ। স্যার, হুম। তাহলে ওই যে আমরা মানে মাঝে মাঝে ফোসকা পড়ে যায় না, হুম। হাতে পায়ে তখন মানে পায়ে টায়ে জুতার উপরে থাকে, হুম। তো হুম। হুম। ওটা হুম। কিসের জন্য? ওটা তো তুমি মনে করো আহ, যাওয়া আসা করছো আর জুতার জুতার সোলের ইয়ের সাথে হ্যাঁ। ঘষা খেয়ে খেয়ে ছিঁড়ে গেল, ওটা আবার কিসের জন্য হবে? ওটা তোমার ফ্রিকশনের জন্যই হয়েছে। তাই ছিঁড়ে যাওয়ার মতো এরকম জলের হুম। মতো জমে যায়। হুম। ওটা ছিলে গেছে, ওইখানেও এই ভ্যাসোকনস্ট্রিক্টর এগুলো হয়। এবার চলে আসো ইওসিনোফিল। এই যে ইওসিনোফিল, ইওসিনোফিলের ফাংশন আছে রেজিস্ট ইনফেকশন, মানে যাতে কোনো জার্ম ঢুকতে না পারে। আর একটা মেজর ফাংশন আছে যেটা পরীক্ষায় খুবই দেয়, অ্যালার্জি। অ্যালার্জি রিয়াকশন, যেমন ধরো কারোর ডিমে অ্যালার্জি, কারোর মনে করো চিংড়ি মাছে অ্যালার্জি, তো তার ক্ষেত্রে ইওসিনোফিল গুলো পার্টিকুলারলি অ্যাক্টিভেট হয়ে যায়। ওটা কি হবে? হুম, ওইগুলো ইওসিনোফিল এগুলোর জন্য হয়। এবার চলে আসো লিম্ফোসাইট। লিম্ফোসাইট কত পার্সেন্ট থাকে? লিম্ফোসাইট মানে ডব্লিউবিসি, সরি, বি লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 25% থাকে। ওগুলো সবই ডব্লিউবিসি। লিম্ফোসাইট ওয়ান কাইন্ড অফ ডব্লিউবিসি। দুই রকমের লিম্ফোসাইট হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। আর এরা কি প্রডিউস করে? অ্যান্টি, বলো, অ্যান্টিবডি তৈরি করে, হ্যাঁ কি না? আর অ্যান্টিবডি তৈরি করে মারার প্রসেসের নাম কি? ইমিউন রেসপন্স। এইভাবে মারে। হয়ে গেল সবগুলো।
লাস্ট চলে আসা হচ্ছে প্লেটলেট। প্লেটলেট এবার তুমি ইমাজিন করো, এদিকে দেখো, তুমি ইমাজিন করো এটা তোমার বোন মেরো। একটু আগে এই ছবিটা আঁকালাম, ইয়েস অর নো? এটা মনে করো বোন মেরো। বোন মেরোর মধ্যে একটা সেল আছে যেটার নাম হচ্ছে, বড় একটা সেল আছে যেটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইটটা টুকরা টুকরা হয়ে গেল, ছোট ছোট ফ্র্যাগমেন্টস হয়ে গেল, ছোট ছোট টুকরা হয়ে গেল, তখনই এগুলোর নাম হয়ে যায় প্লেটলেট। তখনই এগুলোর নাম হয়ে যায় প্লেটলেট। তাহলে প্লেটলেট কোথা থেকে তৈরি হয়? বোন ম্যারোর মেগা ক্যারিওসাইট সেল থেকে। প্লেটলেট, যেটার আর একটা নাম থ্রম্বোসাইট, কোথায় তৈরি হয়? ফ্র্যাগমেন্টস মানে কি? টুকরা, তার টুকরা, মেগা ক্যারিওসাইট কোথায়? বোন ম্যারো। কতগুলো প্লেটলেট থাকে? এই যে মিলিমিটার টু দি পাওয়ার -1 মানেই পার মিলিমিটার কিউবে 1,50,000 থেকে 3,50,000টা প্লেটলেট থাকে। প্লেটলেটের কাজ কি? প্লেটলেট অনেক সাবস্টেন্স রিলিজ করে, আর রিলিজ করে ব্লাড কোয়াগুলেশন আর ব্লাড ক্লটিং এ হেল্প করে কোথাও কেটে গেলে। আর যদি কোনো কারণে প্লেটলেটের নাম্বার অনেক কমে যায়, রিডাকশন, তাহলে কি হতে পারে? ক্লটিং ডিসঅর্ডার হতে পারে। তখন কিন্তু ব্লাড বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, এক্সেসিভ লস অফ ব্লাড হয়ে গেল প্লেটলেট। বুঝতে পারলাম? তাহলে এখানে বোরিং পার্ট গুলো শেষ। এখন ইন্টারেস্টিং পার্টে ঢুকি। আরো ছিল আমার এই আঙুরের কোনো কাজ ছিল, আমি এরকম এরকম করতেছি রক্ত ছিল এই খাই না যদিও আমি মোটা মার বেলাটা একটু আগে বসে দিচ্ছি তৈরি করে একটা সরা থেকে আঙুর করতেছে রক্ত পারে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ব্লাড গ্রুপস। ব্লাড গ্রুপ তোমরা জানো যে ব্লাড গ্রুপ মোটামুটি 4 রকমের ব্লাড গ্রুপ হয়। এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ। তাদের আবার পজিটিভ নেগেটিভ হয়, হ্যাঁ কি না? এবি পজিটিভ, এবি, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। হ্যাঁ, তো এবার এগুলা তো তোমরা জানো, কিন্তু আমরা আজকে এখানে শিখবো যে কারোর ব্লাড গ্রুপ এ নেগেটিভ বা এ পজিটিভ, বা বি, কারোর বি পজিটিভ, বি নেগেটিভ কেন হয়, এবিও ব্লাড গ্রুপিং আমরা শিখবো। খুব মন দিয়ে ফোকাস করে শুনবা। তোমরা নিজেদের, তোমাদের কাছ থেকে আমি কিছু শিখাই দেওয়ার পরে আমি কিছু জিনিস এক্সপেক্ট করব, ভালো করে দেখো। আমি এখানে 3টা কলাম বানাচ্ছি। একটা হচ্ছে ব্লাড গ্রুপ। আচ্ছা, এইবার দেখো কি হয় যে আরবিসি যে হয়, আরবিসির গায়ে কিছু অ্যান্টিজেন থাকে। দাঁড়াও এক সেকেন্ড। প্রোটিন, প্রোটিন অন সারফেস অফ আরবিসি। আরবিসির সারফেসে, আরবিসির গায়ে কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলে অ্যান্টিজেন অর অ্যাগ্লুটিনোজেন, অর অ্যাগ্লুটিনোজেন। সেটার কন্ট্রাস্টে প্রোটিন ইন প্লাজমা, প্লাজমাতেও কিছু প্রোটিন থাকে যেগুলোকে বলে অ্যান্টিবডি অর অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিন। জিনিসটা বোঝো? এই প্রোটিন গুলোকে তুমি আবার ওই প্রোটিন গুলো ভেবো না যেগুলো আমরা এখন বললাম, যে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, ওগুলা না, এগুলো অন্য প্রোটিন। ঠিক আছে জিনিসটাকে? এবার দেখো, অ্যান্টিজেন আর অ্যাগ্লুটিনোজেন এটা 2 রকমের হতে পারে, এ আর বি, এই 2 রকমের হতে পারে। আবার প্লাজমার মধ্যে মনে করো যে অ্যান্টিবডি যে প্রোটিন গুলো আছে ওটাও 2 রকমের হতে পারে, এ আর বি, এই 2 রকমের হতে পারে। ঠিক? আচ্ছা, এইবার দেখো আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি। ব্লাড গ্রুপ ইজ
determined by the antigen on RBC, মানে এইটা দিয়ে ডিটারমাইন হবে ব্লাড গ্রুপটা কি হবে। আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে সেটা দিয়ে ডিটারমাইন হয় ব্লাড গ্রুপটা কি হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটাও বলে রাখি যে অ্যান্টিবডি এ অ্যান্টিজেন এ কে নষ্ট করে দেয়, আর অ্যান্টিবডি বি অ্যান্টিজেন বি কে নষ্ট করে দেয়, কোয়াগুলেশন করে দেয়, অ্যাগ্লুটিনোজেন অ্যাগ্লুটিনিন মানে জমায় দিবে। যদি কোনো কারণে বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসে তাহলে প্লাকটা জমে যাবে, যদি এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসে তাহলে প্লাকটা জমে যাবে। শুনলা এটুকুনি? সব ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে মন দিয়ে শুনবা, কোনো রকমের কিচ্ছু না। এবার দেখো, এখানে আমি একটা কথা লিখলাম যে ব্লাড গ্রুপ ইজ ডিটারমাইন্ড বাই দা অ্যান্টিজেন অন আরবিসি। ঠিক, তাহলে আরবিসি তে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ এ, আরবিসি তে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ বি, আরবিসি তে যদি এ বি দুটা অ্যান্টিজেনই থাকে তাহলে ব্লাড গ্রুপ এ বি, আর আরবিসির গায়ে যদি কোনো অ্যান্টিজেন না থাকে নীল তাহলে ব্লাড গ্রুপ ও। জিনিসটাকে এইভাবে ভিজুয়ালাইজ করো যে মনে করো এটা আরবিসি, আরবিসির গায়ে মনে করো এ অ্যান্টিজেন আছে তাহলে ওর ব্লাড গ্রুপ এ। এটা মনে করো অন্য আর একজনের আরবিসি, ওর আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে তাহলে ওর ব্লাড গ্রুপ বি। এবার এটা মনে করো এটা একজনের আরবিসি, তার আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও আছে আবার বি অ্যান্টিজেনও আছে তাহলে ওর ব্লাড গ্রুপ এ বি। আবার এইটা মনে করো এটা অন্য আর একজনের আরবিসি, ওর আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই তাহলে ওর ব্লাড গ্রুপ ও। এটুকুনি বুঝলাম? এবার আমি কি বললাম, এই আরবিসির গায়ে থাকা অ্যান্টিজেনকে প্লাজমার মধ্যে থাকা আবার অ্যান্টিবডি নষ্ট করে দিতে হবে। এ কে নষ্ট করে এ, এ কে নষ্ট করে এ, আর বি কে নষ্ট করে বি। তাহলে এবার আমাকে বলো যার ব্লাড গ্রুপ এ, মানে যার আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে, তার প্লাজমার মধ্যে তো এ থাকলে হবে না, তার প্লাজমার মধ্যে তাহলে কি থাকবে বলো তো? বি, বি অ্যান্টিবডি। বুঝতে পারলে না? এবার যার ব্লাড গ্রুপ বি, যার মানে যার আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে, তার প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে বলো? এ, এ অ্যান্টিবডি থাকবে। বুঝলা? যার আরবিসি এবি, যার আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে তাহলে ওর প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে? এবি শুনলে না? তুমি শুনছো কি আমার কথা? শুনছো না? শুনবা, শোনা না শুনবা না। যদি আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে তাহলে যদি কোনো একটা অ্যান্টিবডিও থাকে প্লাজমায় তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না, নীল। বুঝলাম? আর যদি মনে করো কারোর ব্লাড গ্রুপ ও, মানে ওর আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই তাহলে ওর প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি থাকবে বলো? এও থাকবে বিও থাকবে, এও থাকবে বিও থাকবে। বুঝলা এবার? এটুকুনি বুঝতে পারলা কিনা বলো? ঠিক আছে, এবার কে কাকে ব্লাড দিতে পারবে তার জন্য আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে এরকম: ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন, ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন মানে কি, কাউকে ব্লাড দেওয়া, ট্রান্সফিউশন, কনসিডার, কনসিডার ডোনার্স, ডোনার্স মানে কি যে ব্লাড দিচ্ছে, ডোনার্স অ্যান্টিজেন, ডোনারের অ্যান্টিজেনকে দেখতে হয় অন আরবিসি, অ্যান্টিজেন আরবিসির গায়ে থাকে। আর রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট মানে কি যে অ্যাকসেপ্টার,
যে ব্লাড নিচ্ছে, অ্যাকসেপ্টরের দেখতে হয় অ্যান্টিবডি, অ্যাকসেপ্টরের দেখতে হয় অ্যান্টিবডি ইন প্লাজমা। এই জিনিসটাকে 1 মিনিট ধরে দেখো। ব্লাড দেওয়ার সময় কি দেখবা? ডোনারের অ্যান্টিজেন দেখবা আর রিসিপিয়েন্টের অ্যান্টিবডি দেখবা। ডোনারের কি দেখবা? অ্যান্টিজেন। রিসিপিয়েন্টের কি দেখবা? অ্যান্টিবডি। মনে থাকবে? এবার এই মন্ত্রটা দিয়ে আবার বলছি, ডোনার অ্যান্টিজেন, রিসিপিয়েন্ট অ্যান্টিবডি, এটা দিয়ে জিনিসটা এইভাবে দেখো। অ্যারোটা ফলো করে অ্যান্সার দিবা আমাকে, নাহলে কিন্তু বকা হবে। ধরে নাও এ বি কে ব্লাড দিচ্ছে, অ্যারোটা দেখে বুঝতে পারছো? তাহলে এ হয়ে গেল ডোনার, বি হয়ে গেল রিসিপিয়েন্ট, তাই কি না? তাহলে ডোনারের কি দেখবো? অ্যান্টিজেন। ডোনারের দেখবো অ্যান্টিজেন, আর রিসিপিয়েন্টের কি দেখবো? অ্যান্টিবডি। তাহলে এ কে কি করে? নষ্ট করে দেয়। তাহলে এ ব্লাড গ্রুপের একজন বি ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে? পারবে না। বুঝতে পারলা? এবার এ যদি এবি কে দিতে চায়, এবি কে, তাহলে ডোনারের কি দেখবো? অ্যান্টিজেন। রিসিপিয়েন্টের কি দেখবো? অ্যান্টিবডি। তাহলে এবির মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? না। তাহলে এ এবি কে ব্লাড দিতে পারবে? ইয়েস। বুঝলা? আচ্ছা, তারপরে এ যদি ও কে দিতে চায়, এ যদি ও কে দিতে চায়, ও কে, আর ওটা দেখো, তাহলে এর দেখবো অ্যান্টিজেন, ও এর দেখবো অ্যান্টিবডি। এর মধ্যে এ অ্যান্টিজেন আছে, ও এর মধ্যে এ অ্যান্টিবডিও আছে, তাহলে দিতে পারবে না। তাহলে এটা গেল। বুঝতে পারলাম? তাহলে যেটা দিতে পারছে না ওগুলো আমি মুছে দিচ্ছি, যেটা রাইট দিলাম সেটাই শুধু থাকলো। হলো? এবার চলে আসো বি তে। তাহলে এ ব্লাড গ্রুপের একজন এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে আর এ বি ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে, ঠিক আছে? এবার মনে করো বি বি যদি এ কে ব্লাড দেয়, এবার বি এর অ্যান্টিজেন দেখবো আর এর অ্যান্টিবডি দেখবো, এরও বি এরও বি, তাহলে কি দিতে পারবে? না। এবার বি যদি এ বি কে দিতে চায়, এ বি কে, অ্যারোটা দেখো, তাহলে বি এর মধ্যে বি অ্যান্টিজেন, কিন্তু এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? না। তাহলে বি এ বি কে দিতে পারবে। এবার বি যদি ও কে দিতে চায়, ও অ্যান্টিজেন দেখো, বি এর অ্যান্টিজেন কি আছে? বি। আবার ও এর মধ্যে বি অ্যান্টিবডিও আছে, তাহলে পারবে? পারবে না, তাহলে হবে না। তাহলে যেটা দিতে পারছে না ওটা মুছে দিচ্ছি, যেগুলো দিতে পারলো না ওগুলো মুছে দিলাম। দেখতে পাচ্ছ তো জিনিসটা? এবার মনে করো এবি, এবি এবি যদি এ কে ব্লাড দিতে চায়, তাহলে এবির আমি কি দেখবো? অ্যান্টিজেন। দেখো এবির মধ্যে এ বি অ্যান্টিজেন আছে, আবার এর মধ্যে বি অ্যান্টিবডি আছে, তাহলে দিতে পারবে? পারবে না। এবার এবি যদি বি কে দিতে চায়, বি, তাহলে এবির মধ্যে অ্যান্টিজেন দেখবো এ, আর বি এর মধ্যে অ্যান্টিবডিও দেখবো এ, দেখো দুটা, তাহলে দিতে পারবে? পারবে না। এবার এবি যদি ও কে দিতে চায়, ওকে, তাহলে এবির মধ্যে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনও আছে, আবার ও এর মধ্যে এ অ্যান্টিবডি বি অ্যান্টিবডি দুটাই আছে, তাহলে দিতে পারবে? পারবে না। তাহলে এবি কাউকেই ব্লাড দিতে পারছে না, এবি শুধু এবি কেই ব্লাড দিতে পারবে। ঠিক আছে? এবার চলে আসো ও। ও যদি এ কে ব্লাড দিতে চায়, তাহলে ও এর মধ্যে কি কোনো অ্যান্টিজেন দেখবো আমি? কোনো অ্যান্টিজেন আছে? না। ডোনারের অ্যান্টিজেন দেখতে হয়। রিসিপিয়েন্টের মধ্যে যাই অ্যান্টিবডি থাকুক না কেন কিছুই হবে না, হ্যাঁ কি না? তাহলে দিতে পারবে। ও যদি বি কে দিতে চায়, তাহলে কোনো অ্যান্টিজেন নাই, বি এর মধ্যে যাই অ্যান্টিবডি থাকুক না কেন কোনো ম্যাটার করে না, তাহলে দিতে পারবে। আর ও যদি এবি কে দিতে চায়, এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই আর এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে ও এবি কেও দিতে পারবে। তাহলে এই দিক থেকে দেখা যাচ্ছে এবি ব্লাড গ্রুপ এ থেকেও ব্লাড নিতে পারে, বি থেকেও ব্লাড নিতে পারে, ও থেকেও ব্লাড নিতে পারে, ইয়েস অর নো? তাহলে এবি হয়ে গেল ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অর অ্যাকসেপ্টার, সবার থেকে অ্যাকসেপ্ট করে রেসিপিয়েন্ট। আর ও হলো ইউনিভার্সাল। আর ও সবাইকে ব্লাড দিতে পারে, তাহলে ও হয়ে গেল ইউনিভার্সাল ডোনার। ও হয়ে গেল ইউনিভার্সাল ডোনার।
বুঝতে পারলা জিনিসটা? এবার এখান থেকে কোনো কোয়েশ্চেন, এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে কি? কোনো কোয়েশ্চেন নাই? এটা তোমাদের কাছে এক্সেপ্ট করাটাও মুশকিল, ভুল, কারণ তোমরা ঘুমায় কি। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি তাহলে করি। ধরে নাও আমি তোমাকে এখানে সবগুলো মুছে দিই, আমি দিলাম, মুছে দিই। খালি মন্ত্রটা মনে রেখো, ডোনারের দেখবো অ্যান্টিজেন, রেসিপিয়েন্টের দেখবো অ্যান্টিবডি, তাই তো? স্যার উল্টাটা কেন দেখবো না? এই কোয়েশ্চেনটা তো কেউ করলো না। স্যার উল্টাটা কেন দেখবো না? হুম, এটা তো বললা না কেউ এই কোয়েশ্চেনটা। অ্যান্টিবডি তো জিনিসটাকে নষ্ট। না, আমার কথাটা বোঝো। ধরো ও তো সবাইকে ব্লাড দিতে পারে বললাম, হ্যাঁ কি না? ধরো একজন ও এবি কে ব্লাড দিচ্ছে, ঠিক? তাহলে আমরা ও এর দেখবো অ্যান্টিজেন, আর এবি দেখবো অ্যান্টিবডি। এটাতে কোনো অ্যান্টিজেন নাই, ওখানে অ্যান্টিবডি নাই, তাহলে ইজিলি দিতে পারবে। কিন্তু স্যার যদি উল্টা দিক থেকে দেখি, ও এর মধ্যে তো দুটা অ্যান্টিবডি আছে, এবি, আর এবি যে ব্লাড গ্রুপ তার মধ্যে দুটাই অ্যান্টিজেন আছে, এ বি দুটাই অ্যান্টিজেন আছে, তাহলে এটার মধ্যে এটার রিয়াকশনও তো হবে। হ্যাঁ, এটা কোশ্চেনটা কে করবে? যে স্যার ও এর না হয় কোনো অ্যান্টিজেন নাই, এর এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, কিন্তু যদি উল্টা দিক থেকে ভাবি, ও ব্লাড গ্রুপের যে ব্লাড দিচ্ছে ওর মধ্যে এ অ্যান্টিবডি আছে, তাহলে ওর এ অ্যান্টিবডিটা এবি এর এ অ্যান্টিজেনকে তো মেরে ফেলবে। বা ও এর যে ব্লাড দিচ্ছে ওর মধ্যে বি অ্যান্টিবডি আছে, ওর বি অ্যান্টিবডিটা, হ্যাঁ, এর বি অ্যান্টিজেনকে মেরে ফেলবে। তাহলে ওটা কি করে পসিবল? তো এখানে ও ও হচ্ছে কে, ডোনার, তাই তো? ও হচ্ছে ডোনার, এবি হচ্ছে রেসিপিয়েন্ট, তাই তো? ডোনারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা কেন আমরা অ্যান্টিজেনটাকে কনসিডার করি, অ্যান্টিবডিটাকে কেন করি না? কারণ ডোনারের থেকে ব্লাডটাকে বের করার সময় অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য ডোনার যেই হোক না কেন তার অ্যান্টিবডি দেখতে হয় না, তার শুধু অ্যান্টিজেন দেখতে হয়। বুঝলা? এনিওয়ে, এবার চলে আসো, এবার চলে আসো হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভে চলে আসো। যে কারোর ব্লাড গ্রুপ হয় এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, সেটা আবার কিসের জন্য হয়? আচ্ছা দেখো, আরবিসির গায়ে এই এ বি অ্যান্টিজেন ছাড়াও, এ বি অ্যান্টিজেন ছাড়াও, হ্যাঁ, পরে আরো একটা অ্যান্টিজেন পাওয়া গেছে যেটার নাম হচ্ছে আর এইচ। বুঝলা? এই আর এইচ কথাটা এসছে 1975 এর আগে। এই আর এইচটা পাওয়া যেত শুধু রেসাস বানরের মধ্যে, রেসাস মাংকির আরবিসির গায়ে শুধু এটা পাওয়া যেত। তো রেসাসের আর এইচ থেকে আর এইচ নাম দেওয়া হয়েছে, আর এইচ ফ্যাক্টর। ফ্যাক্টরটার নাম কি? আর এইচ ফ্যাক্টর। তো দেখা গেছে কি 80% মানুষের আরবিসির গায়েও এই সেম অ্যান্টিজেন পাওয়া যায়। এ বি ছাড়াও আর এইচ বলে আরো একটা জিনিস পাওয়া যাচ্ছে, আর এইচ। বুঝলা জিনিসটা? তো মনে করো, জিনিসটাকে এভাবে ভিজুয়ালাইজ করো, একজনের ব্লাডে এ অ্যান্টিজেন আছে, তার সাথে আর এইচ অ্যান্টিজেনও আছে, যদি থাকে তাহলে এ পজিটিভ। এবার আর একজন আছে যার আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে কিন্তু আর এইচ নাই, তাহলে ও হয়ে গেলো এ নেগেটিভ। আর এইচটা নেই, যদি আর এইচটা থাকে তাহলে পজিটিভ, যদি আর এইচটা না থাকে। অ্যান্টিজেন হিসেবে ধরুন। হ্যাঁ, এ এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনের মতনই আর এইচ অ্যান্টিজেনটা ধরবা। তো 1975 এর আগে পর্যন্ত এটা মানুষের ব্লাডে ডিসকভার হয়নি, এটা শুধু ডিসকভার হয়েছিল রিসার্চ মাংকির মধ্যে। তাহলে ইসে ডোনেশনের ক্ষেত্রে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে হ্যাঁ, সেটাও বলে দিচ্ছি, দাঁড়াও, সেটাও সেটাও বলে দিচ্ছি, দাঁড়াও। এবার মনে করো কোনো একজন ব্লাড আছে, কোনো একজন পার্সনের আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে, তার সাথে আর এইচ অ্যান্টিজেনও আছে, তাহলে হয়ে গেলো বি পজিটিভ। আর আরেকজন আছে যার আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে কিন্তু আর এইচ নাই, তাহলে কি হবে? বি নেগেটিভ। বুঝলা?
আরেকজন আছে যার আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও আছে, বি এ অ্যান্টিজেনও আছে, তার সাথে আর এইচ অ্যান্টিজেনও আছে, তাহলে ও হয়ে গেল এ বি পজিটিভ, বুঝলা? কিন্তু আরেকজন আছে যার এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, কিন্তু আর এইচ অ্যান্টিজেন নেই, তাহলে ও হয়ে গেল এ বি নেগেটিভ। আচ্ছা, এবার আরেকজন আছে যার মধ্যে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, কিন্তু আর এইচ অ্যান্টিজেন আছে, তাহলে ও হয়ে গেল ও পজিটিভ। আরেকজন আছে যার আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, আর এইচও নাই, তাহলে ও হয়ে গেল ও নেগেটিভ। বুঝতে পারলা? তো এইভাবে এবার স্যার ধরে নাও তোমার ব্লাড গ্রুপও এ, আমার ব্লাড গ্রুপও এ, ঠিক আছে, মনে করো তাহলে কিন্তু তোমার পজিটিভ আমার নেগেটিভ, তোমার পজিটিভ আমার নেগেটিভ। এবার মনে করো এ কে ব্লাড দিল, তার মানে এ পজিটিভ হচ্ছে এখানে ডোনার, নাকি না? এ পজিটিভ হচ্ছে ডোনার আর এ নেগেটিভ হচ্ছে রিসিপিয়েন্ট। তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? কারণ যে ডোনার তার আরবিসির গায়ে আরএইচ অ্যান্টিজেন আছে, কিন্তু যে রিসিপিয়েন্ট তার আরবিসির গায়ে আরএইচ অ্যান্টিজেন নেই। তাহলে যেটা নেই তাকে ও কি হিসেবে রেকগনাইজ করবে? তোমার বডির যে পার্ট না, সেই জিনিসটা যদি ঢুকে যায় তোমার বডিতে, তোমার বডি ওকে কি এনিমি হিসেবে রেকগনাইজ করবে। তখন কিন্তু ব্লাডটা জমে যাবে। কেন? কারণ তখন এর বডিতে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঢুকলেই এই আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে ওই ডোনারের ব্লাডকে কোয়াগুলেট করে দিবে, ক্লট করে দিবে। হ্যাঁ, রেসিপিয়েন্টের ব্লাড ডোনারের ব্লাডকে ক্লট করে দিবে, তখন রেসিপিয়েন্টের ব্লাডের বডির মধ্যে ব্লাড জমে যাবে। আচ্ছা, বুঝতে পারলা? তো কোনো নেগেটিভ কোনো পজিটিভকে দিতে পারবে না। তাহলে স্যার অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনার কে? অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, হচ্ছে অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনার, কারণ ওর মধ্যে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, আর এইচও নাই, তো সবাইকে ব্লাড দিতে পারবে, কোনো রকমের রিয়াকশন হবে না, কারণ রেসিপিয়েন্টের আমার স্যার বলে কি ও নেগেটিভ গুলো খুব খারাপ। হ্যাঁ খুব রেয়ার হয় সেই জন্য। বুঝতে পারলা এই কথাটা? আর এবি সব দিক থেকেই তোমার ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। সে এবি পজিটিভ হোক এবি নেগেটিভ হোক, সবার থেকে ব্লাড নিতে পারবে। হলো? বুঝতে পারলা জিনিসটা? এমনি হচ্ছে মুশকিল এলাকায় দিতে গেলে। আচ্ছা, তাহলে এই যে এবি ও ব্লাড গ্রুপিং এর মেইন প্রিন্সিপালটা কি? প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টু সারফেস অ্যান্টিজেন অন দা আরবিসি, যেটা হচ্ছে একটা এ একটা এবি, আরবিসির গায়ে থাকে ওটা এবি অ্যান্টিজেন, আর যদি প্লাজমার মধ্যে থাকে তাহলে ওটার নাম হচ্ছে অ্যান্টিবডি, ওটাও তোমার এবি। কিন্তু এটা মনে রাখতে হবে, যখনই একজন অন্য ব্লাড গ্রুপের আরেকজনকে দিয়ে দেয় তখনই এই অ্যান্টিবডি গুলো তৈরি হয়, তখনই এই অ্যান্টিবডি গুলো তৈরি হয়। আর মানে ম্যাচ না হলে অ্যান্টিবডি গুলো ওর অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করে দেয়, ব্লাড ক্লট হয়ে যায়। তো এটাই, এর উপরে বেস করে 4 রকমের ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, এবি আর ও। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই যে এনি ব্লাড ক্যান নট বি ইউজড, আর সেটার টেবিলটা এখানে দেওয়া আছে, টেবিল 18.1, যেটা হচ্ছে এই টেবিলটা, ঠিক আছে? তাহলে এখানে এই যে তো এমন কোনো কিছুই নেই। এ ব্লাড গ্রুপের আরবিসির গায়ে এ অ্যান্টিজেন, প্লাজমার মধ্যে বি অ্যান্টিবডি। বুঝতে পারছো তো? এরকম করে বাকিগুলো দেওয়া আছে। তাহলে এ কে 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 ব্লাড দিতে পারবে? এ দিতে পারবে, ও দিতে পারবে। বি কে 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 ব্লাড দিতে পারবে? ডোনার্স গ্রুপ। বি কে 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 ব্লাড দিতে পারবে? বি দিতে পারবে, ও দিতে পারবে। এ বি কে তো সবাই দিতে পারবে, ও কে শুধু ওই দিতে পারবে। তাহলে এখান থেকে কি আসলো? এখান থেকে আমরা শিখে গেলাম কে ইউনিভার্সাল ডোনার আর কে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর এইচটা হচ্ছে জানার আগে তো মনে হয় নেগেটিভ পজিটিভ ধরা হলো না। না, তখন নেগেটিভ পজিটিভ ধরা হলো না, পরে দেখলো যে না এটাও একটা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কমপ্লিকেশন হচ্ছে, তখন এটা আবিষ্কার করি। তাহলে অ্যানাদার অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আরবিসি কি? যেটার নাম আরএইচ অ্যান্টিজেন অর আরএইচ ফ্যাক্টর। কিসে পাওয়া যেত এটা আগে? রেসাস মাঙ্কির ব্লাডের আরবিসি তে পাওয়া যেত, কিন্তু পরে দেখা গেল কত পার্সেন্ট মানুষের আরবিসির গায়ে ওই সেম এটা থাকে? 80% মানুষের আরবিসি তেও এই সেম অ্যান্টিজেন থাকে। তো যাদের থাকে তারা আরএইচ পজিটিভ, যাদের থাকে না তারা আরএইচ নেগেটিভ। তো আরএইচ নেগেটিভ পার্সনের বডিতে কখনো আরএইচ পজিটিভ ব্লাড দেওয়া যাবে না, আদারওয়াইজ
স্পেসিফিক অ্যান্টিবডি এগেইনস্ট দ্য আরএইচ অ্যান্টিজেন। কোন অ্যান্টিবডি বলো, আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে কোন অ্যান্টিবডি তৈরি হবে বলো, এখনই বললাম আর এই যে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, হয়ে ওর পর গুলোকে নষ্ট করে দিবে তখন কিন্তু। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এত অব্দি একটা মার্ক করে দাও বিফোর ট্রান্সক্রিপশন পর্যন্ত। ঠিক আছে, তো এই আরএইচ কম্প্যাটিবিলিটি নিয়ে একটা বড় কেস আছে, সেই কেসটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা কিন্তু এই যে RH incompatibility মানে mismatching has been observed between RH negative blood of a pregnant mother with RH positive blood of the fetus। বুঝো কি বুঝলা এই লাইনটা থেকে? মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ, বাচ্চাটার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে কিছু একটু কমপ্লিকেশন হতে পারে। কি কমপ্লিকেশন হতে পারে? এই যে দেখো, ভালো করে মন দিয়ে শুনবা, কারণ ওই প্যারাগ্রাফটা আমি আর বলবো না, কারণ ওটা অনেক বড় প্যারাগ্রাফ, ওটা অনেক টাইম লাগবে। মনে করো একটা মায়ের পেটে মনে করো একটা বাচ্চা আছে, বেশি বড় হয়ে গেল পেটটা, এনিওয়ে মনে করো একটা মায়ের মাদার উম্বের মধ্যে ভাবো একটা বাচ্চা আছে, এটা ভাবো বেবিটা, ঠিক আছে, এই বক্সটাকে বেবি ভাবো, ঠিক আছে। আর এইটাকে ভাবো প্লাসেন্টা, এটাকে প্লাসেন্টা ভাবো। তাহলে প্লাসেন্টা দিয়ে আম্বিলিকাল কর্ড দিয়ে মায়ের সাথে বাচ্চাটা কানেক্টেড আছে, ঠিক আছে। তো এটা মনে করো ফার্স্ট চাইল্ড, কত নাম্বার চাইল্ড এটা? ফার্স্ট চাইল্ড। এই ফার্স্ট চাইল্ডের ব্লাড, বাচ্চাটার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, আর মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। বোঝো কিন্তু, বাচ্চাটা পজিটিভ মাটা নেগেটিভ, মাটা পজিটিভ বাচ্চাটা নেগেটিভ না কিন্তু, ঠিক আছে। ফার্স্ট চাইল্ড বাচ্চা, এবার কোন পজিটিভ কোন নেগেটিভ ওটা বাদ দাও, সে এ পজিটিভ হোক বি পজিটিভ হোক সেটা ম্যাটার করে না, মোট কথা বাচ্চাটা পজিটিভ মাটা নেগেটিভ হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তাদের কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ প্লাসেন্টা যে জায়গাটা আছে, প্লাসেন্টাতে কখনো মায়ের ব্লাড আর বাচ্চার ব্লাড মিক্স হয় না। মায়ের ব্লাড আর বাচ্চার ব্লাডের মধ্যে জিনিস এক্সচেঞ্জ হয়, মায়ের ব্লাড থেকে ভালো জিনিস বাচ্চার ব্লাডে ঢোকে, বাচ্চার ব্লাড থেকে খারাপ জিনিস মায়ের ব্লাডে ঢোকে, কিন্তু ব্লাড কখনো মিক্স হয় না। তাই এর এর RH পজিটিভ মানে কি, এর মধ্যে RH অ্যান্টিজেন আছে, তাই কি না? আমি যদি এর ব্লাড, এর একটা এই বাচ্চাটার একটা আরবিসি ড্র করি, তাহলে এই বাচ্চাটার আরবিসির গায়ে RH অ্যান্টিজেন আছে, ইয়েস অর নো? আর যদি আমি মায়ের একটা আরবিসি ড্র করি, ভাবো এটা মায়ের আরবিসি, মায়ের আরবিসির গায়ে RH অ্যান্টিজেন নাই, তাহলে তো স্যার এই মায়ের ব্লাড তো বাচ্চার ব্লাডকে ফরেন পার্টিকেল জার্মস হিসেবে কনসিডার করবে, কিন্তু করবে না। কেন করবে না? কারণ মাঝখানে প্লাসেন্টা আছে, বুঝতে পারছো? প্লাসেন্টার মধ্যে ব্লাডের কোনো কানেকশন হয় না, ব্লাডের থেকে জিনিস এক্সচেঞ্জ হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, মন দিয়ে শুনছো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ধরে নাও এই বাচ্চাটার এবার ডেলিভারি হচ্ছে, ভাবো এই বাচ্চাটার কি হলো, ডেলিভারি হলো। এবার ডেলিভারির সময় একটু ব্লাড লস হয়, বাচ্চাটারও একটু ব্লাড বেরোতে পারে নাড়িটা যখন ছিঁড়ে যায়, তাই কি না? মায়ের পেটটা কেটে যখন ব্লাড বের, বাচ্চাটাকে বের করছে, বা ডেলিভারি মানে নর্মাল ডেলিভারি হচ্ছে, তখন একটু ব্লাড লস হয়। তখন দেখা গেল কি বাচ্চার একটু ব্লাড মায়ের ব্লাডে ঢুকে গেল, মায়ের ব্লাড বাচ্চার বডিতে ঢুকছে না কিন্তু, কি বললাম, বাচ্চার ব্লাড মায়ের ব্লাডে ঢুকে গেল, মায়ের বডিতে ঢুকে গেল। তাহলে বাচ্চার ব্লাড তো পজিটিভ, মায়ের ব্লাড তো নেগেটিভ, তাহলে মায়ের ব্লাডের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। কোন অ্যান্টিবডি? RH অ্যান্টিজেনের এগেনস্টে কোন অ্যান্টিবডি তৈরি হয়ে যায়? আর এই RH অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তাহলে মায়ের বডিতে আর এই মায়ের বডিতে RH অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, ওই বাচ্চাটার কিছু হবে না। জিনিসটা বুঝলা এতটুকুনি? ঠিক আছে তো? খালি কি বললাম লাস্ট মোমেন্টে, যে বাচ্চাটার যখন ডেলিভারি হচ্ছে তখন কিছু ব্লাড লস হলো, মনে করো বা বেবিটার নাড়িটা ছিঁড়ার সময়, এই যে এটা কাটার সময় বা প্লাসেন্টা থেকে একটু ছিঁড়ে গেল বা কি হলো, যাই কোনো কারণে বাচ্চার একটু ব্লাড মায়ের ব্লাডের সাথে এক্সপোজ হয়ে গেল,
তাহলে মায়ের ব্লাড তো নেগেটিভ, বাচ্চার ব্লাড পজিটিভ, তাহলে আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে মায়ের বডিতে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। ঠিক, এটুকুনি ক্লিয়ার? এবার মনে করো এই মহিলাটা দ্বিতীয়বার প্রেগনেন্ট হলো, সেকেন্ড টাইম প্রেগনেন্ট হলো, সেকেন্ড টাইমের বাচ্চাটাও আরএইচ পজিটিভ, ঠিক, আর মায়ের বডিতে আগের থেকে আগের প্রেগনেন্সির জন্য আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। এবার মুশকিলটা হচ্ছে প্লাজমা দিয়ে ব্লাড না ঢুকতে পারুক, কিন্তু প্লাজমা দিয়ে অ্যান্টিবডি ঢুকে যায়। প্লাজমা দিয়ে এই আরএইচ অ্যান্টিবডি গুলো ঢুকে বাচ্চার ব্লাডের মধ্যে ঢুকে গেল, তাহলে কি এই আরএইচ অ্যান্টিবডি কি আরএইচ অ্যান্টিজেনকে কি করে দিবে? নষ্ট করে দিবে। নষ্ট করে দিলে সেকেন্ড বেবিটা মরে যাবে। সেকেন্ড কেন, ওর পরে যতগুলাই বেবি হোক, যতগুলা পজিটিভ বেবি হবে সবগুলাই মরে যাবে। বুঝলা? তাহলে এইটাকেই বলে এরিথ্রোসাইট, মানে কি আরবিসি, হ্যাঁ কি না? আরবিসির গায়ে ওই আরএইচ অ্যান্টিজেনটা থাকে, তাই ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট মানে হচ্ছে এমব্রায়ো, ব্লাস্টোসিস্ট মানে এমব্রায়ো, বাচ্চার এমব্রায়ো। আর ফিটাস, ফিটাস মানে কি ইনম্যাচিওর বাচ্চা, হ্যাঁ কি না? ফিটাস, ফিটালিস। আর লিস মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ডিস্ট্রয় হয়ে যাওয়া, মানে ফিটাসটা নষ্ট হয়ে যাওয়া। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে স্যার এটার উপায় কি? যখনই প্রথম চাইল্ডের ডেলিভারি হবে তখনই ওই বাচ্চার ব্লাড গ্রুপিং করা হয়, দেখা হয় পজিটিভ না নেগেটিভ। যদি এমন হয় যে প্রথম বাচ্চাটা পজিটিভ আর মা নেগেটিভ, তখন মাকে একটা ইনজেকশন দেওয়া হয়। মাকে কি দেওয়া হয়? একটা ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ইনজেকশন দেওয়া হয়, যেগুলো এই মায়ের বডিতে যে আরএইচ অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছিল ওগুলোকে নষ্ট করে দিবে। তাহলে সেকেন্ড চাইল্ড যদি হয় তার তার ক্ষেত্রে যাতে কোনো রকমের প্রবলেম না হয়। বুঝলা ঘটনাটা? নাকি আবার রিপিট করব? কোনো আমার সমস্যা নাই রিপিট করতে। শুরু থেকে মাঝখান থেকে শেষ শেষ পর্যন্ত কোনো পার্টে যদি অসুবিধা থাকে বলো। কোনো অসুবিধা নাই, আমি রিপিট করতে পারি, কোনো অসুবিধা নেই তো? ঠিক, তাহলে দেখো এইটাই হচ্ছে তোমার খালি মনে রাখবা প্রথম বাচ্চাটার ডেলিভারির সময়, হ্যাঁ কোথায় গেল, হ্যাঁ, during the delivery of the first child there is a possibility of exposure of the maternal blood to small amount of Rh positive blood from the fetus। বাচ্চাটার ব্লাডটা মায়ের ব্লাডে ঢুকে যেতে পারে, কারণ প্রেগন্যান্সি তো অনেক ঝামেলার জিনিস না, কেটে কুটে বের করতে হয় বা মনে করো প্রেসার দিয়ে বের করতে হয়, তখন কোনো কারণে বাচ্চার কিছু ব্লাড মায়ের ব্লাডের এক্সপোজারে চলে আসলেই মায়ের ব্লাডে কি অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যাবে, এই যে আরএইচ অ্যান্টিজেনের এগেনস্ট। সেক্ষেত্রে যদি সেকেন্ড চাইল্ড হয়, সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি মানে কি পরের যদি আবার প্রেগনেন্ট হয়, সেই বাচ্চাটাও যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে আগের থেকে তৈরি হয়ে থাকা আরএইচ অ্যান্টিবডি গুলো কি প্লাসেন্টা দিয়ে ঢুকে বাচ্চাটার আরবিসি গুলোকে নষ্ট করে দিবে। ঠিক আছে, লিক ইনটু দ্য ব্লাড অফ দ্য ফিটাস এন্ড ডিস্ট্রয় দ্য ফিটাল আরবিসি। দিস কুড বি ফ্যাটাল টু দ্য ফিটাস অর কুড কজ সেভারাল অ্যানিমিয়া, মানে বাচ্চাটার ব্লাড লস হয়ে যাবে, ব্লাড লস মানে অ্যানিমিয়া, এন্ড জন্ডিসও হয়ে যেতে পারে বাচ্চাটার। দিস কন্ডিশন ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটাসিস। এটাকে কি করতে হয়? একটা ইনজেকশন দিতে হয়, ইনজেকশনটার নাম কি? অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এই ইয়েটার নামে কি মানে তার ইনজেকশনটার নাম কি? অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। মানে আরএইচ অ্যান্টিবডি যে তৈরি হলো মায়ের, তার অ্যান্টি হচ্ছে। ওটারও অ্যান্টি, মানে ওটাকেও নষ্ট করে দিবে, তাহলে সেকেন্ড প্রেগন্যান্সির সাথে সময় যাতে কোনো রকমের সমস্যা না হয়। তাহলে এত অব্দি থাক, ঠিক আছে? আমার কি বলে, তা আমি শুনছিলাম